বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদ। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয়গুলোর রণক্ষেত্রে পরিণত। এদিকে আইসিসিকে নিয়ে তেল আবিবে আতঙ্ক। জানিয়ে দেব নেতানিয়াহুর ঘড়ি ধরেই হামাসের হামলা। অন্যদিকে রাফায় যে কারণে হেরে যাবেন নেতানিয়াহু, জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। জানিয়ে দেব সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে সমস্যার সমাধান হবে না, ফিলিস্তিনকে তার আসল মালিকদের কাছেই ফিরিয়ে দিতে হবে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে ইসরায়েল ফিলিস্তিন চলছে দীর্ঘ 7 মাস ধরে এক ভয়াবহ যুদ্ধ। হাজার হাজার নিরস্ত্র নিরপরাধ ফিলিস্তিনকে বোমায় উড়িয়ে দিচ্ছে নেতানিয়াহু। বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে একের পর এক চাপ, তাকেও তোয়াক্কা করছেন না গাজার কসাই নেতানিয়াহু। এই যুদ্ধ বন্ধ সহ বারবার যুদ্ধবিরতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপরে স্টিম রোলার চালানোর বিরুদ্ধে ক্ষেপে উঠেছে বিশ্ব। বারবার হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা, তবে এর মাঝেই গাজা যুদ্ধ বন্ধের রাজি হব না বলে জানিয়েছেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত নেতানিয়াহু আবারও আমেরিকার ব্লিংকেনকে এর স্পষ্ট বার্তাই দিয়েছেন। সর্বশেষ জানিয়ে দেব দিল্লির 100 স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেইলে। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এখন তা আরও সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপরে পুলিশের পাশাপাশি ইসরায়েলপন্থীরাও হামলা চালাচ্ছেন। এমন এক হামলার পরপরই দুই পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলাস ইউসিএল ক্যাম্পাসে মঙ্গলবার রাতে রণক্ষেত্র হয়ে ওঠে। বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীদের অনেক ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছেন। পাল্টায় গত 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিবাদ কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছিলেন ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও চলছিল। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টার দিকে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপরে হামলা চালান ইসরায়েল সমর্থকেরা। তারা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দিকে আতশবাজি, পানির বোতল ও কেদানে গ্যাসের সেল ছোড়েন। লাঠি সোটা নিয়ে তাদের তাঁবু ও প্লাকার্ডেও ভাঙচুর করা হয়। এর এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের শিক্ষার্থীরা। সংঘাত দমাতে হিমশিম খেতে হয় পুলিশকে। বুধবার ভোর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইউসিএলএ উপাচার্য মেরি ওসাকো এ ঘটনাকে ভয়াবহ সহিংসতা হিসেবে বর্ণনা করেছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ এক্স হ্যান্ডেলে সাবেক টুইটারে এক পোস্টে বলেছে, ইউসিএলএ ক্যাম্পাসে সহিংসতার একাধিক ঘটনার পর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জননিরাপত্তার স্বার্থে পুলিশ ডেকেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে 50টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছেন। বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইসরায়েল এবং দেশটিতে অস্ত্র সরবরাহকারী মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে অনুদান নেওয়া বন্ধের দাবিতে সমাবেশ, মিছিল ও অনশন করছেন তারা। শিক্ষার্থীদের এসব কর্মসূচিতে ব্যাপকভাবে বাধা দিচ্ছে পুলিশ। আটক করা হয়েছে হাজার হাজার ফিলিস্তিনকে। সূত্র রয়টার্স ও ফক্স নিউজ। আইসিসিকে নিয়ে তেল আবিবে আতঙ্ক। তেল আবিবে আতঙ্ক কারণ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের শীর্ষ স্থানীয় নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইসরায়েল আন্তর্জাতিক নীতি উপেক্ষা করে গাজায় 6 মাসের বেশি সময় ধরে নিরীহ মানুষকে হত্যা করছে। তারা মানুষকে হত্যা করে গণকবর দিয়েছে। সেসব গণকবর থেকে উদ্ধার করা হয়েছে মৃতদের দেহ অবশেষ। এ নিয়ে ক্ষিপ্ত দুনিয়ার অনেক দেশ। ইসরায়েলের সেনাবাহিনী ও কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ এই আদালত সম্ভাব্য যে পদক্ষেপ নিতে যাচ্ছে সে সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন নেতানিয়াহু। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আইসিসি কি পদক্ষেপ নেয় সে বিষয়ে তারাও নজর রাখছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয় 2002 সালে প্রতিষ্ঠিত হয় আইসিসি। এর উদ্দেশ্য হল বিশ্বে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও আগ্রাসন চালানোর মতো নৃশংসতম হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচার
বিচারের সম্মুখীন করা। যে রোম শাসনের ভিত্তিতে আইসিসি প্রতিষ্ঠিত হয় তা গ্রহণ করা হয় 1998 সালে। 60টি দেশের সমর্থনের পর 2002 সালের 1 জুলাই থেকে কাজ শুরু করে আন্তর্জাতিক এই আদালত। জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিসিকে অনুমোদন দিলেও এই আদালত মূলত স্বাধীন নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় আইসিসি সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার সদস্য রাষ্ট্রগুলোর ওপরে নির্ভর করে থাকে। এমন ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এটি এক বড় বাধা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার এক্সের সাবেক টুইটারে এক পোস্টে লিখেছেন, ইসরায়েল তার আত্মনিয়ন্ত্রণের সহজাত অধিকার ক্ষুণ্ণ করে আইসিসি এমন কোনো চেষ্টা মেনে নেবে না। যদিও আইসিসির নির্দেশ ইসরায়েলের কর্মকাণ্ডে প্রভাব ফেলবে না, তবু এটি এক বিপজ্জনক নজির সৃষ্টি করবে। এরপর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার বলেছে, আদালত ইসরায়েলের জ্যেষ্ঠ রাজনীতিক এবং সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। এমন সব গুঞ্জন সম্পর্কে বিদেশি মিশনগুলোকে অবগত করেছে তারা। তবে এই গুঞ্জনের সূত্র সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি। এপির এক ইমেইল বার্তায় এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আদালতের প্রসিকিউশন দপ্তর। নেতানিয়াহুর ঘড়ি ধরেই হামাসের হামলা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনকে বলেছেন যে 7 অক্টোবর হামাসের হামলা নেতানিয়াহুর ঘড়ি ধরে হয়েছে। মঙ্গলবার টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনা করে একথা বলেছেন ট্রাম্প। নেতানিয়াহু এবং হামাসের 7 অক্টোবরের হামলার বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এটি তার নজরেই ছিল। বিবিকে নেতানিয়াহুর ডাকনাম নিয়ে আমার একটি খারাপ অভিজ্ঞতা আছে জানিয়ে তিনি অভিযোগ করেন, 2020 সালে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যা একটি যৌথ মার্কিন ইসরায়েল অপারেশন হওয়ার কথা ছিল, যা নেতানিয়াহু নির্ধারিত সময়ে মার্কিন বাহিনীর অপারেশনের 2 দিন আগেই করে ফেলেছিলেন। এটি এমন কিছু ছিল যা আমি কখনোই ভুলিনি বলেন তিনি। গাজা যুদ্ধ সমাপ্তির দিকে ঠেলে দেওয়ার জন্য তিনি ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার বিষয়ে বিবেচনা করবেন কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প এটি নিশ্চিত করেননি, তবে তিনি এটিও অস্বীকার করেননি। ট্রাম্প ইতিমধ্যেই সাম্প্রতিক মাসগুলিতে একাধিকবার যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন এবং এই যুদ্ধ পরিচালনায় ইসরায়েলি নীতির সমালোচনা করেছেন এবং যুদ্ধ নিয়ে ইসরায়েলের কূটনীতির প্রচেষ্টারও সমালোচনা করেছেন। নেতানিয়াহুর সমালোচনার সাথে সাথে ট্রাম্প সাক্ষাৎকারে উল্লেখ করেন, দ্বিতীয়বার নির্বাচিত হলে তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতে ইসরায়েলের পাশে দাঁড়াবেন। এটি এমন একটি দৃশ্যকল্প যা ইতিমধ্যেই 2 সপ্তাহ আগেই বাস্তবে রূপ হয়েছে। তিনি বলেন, যদি তারা ইসরায়েল আক্রমণ করে, হ্যাঁ, আমরা সেখানে থাকব। ট্রাম্প তার প্রথম মেয়াদে দ্বিরাষ্ট্র সমাধানের ওপরে ভিত্তি করে একটি শান্তি পরিকল্পনার কথা বলেছিলেন, কিন্তু এখন ইসরায়েলের পাশে শান্তিপূর্ণভাবে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তিনি বলেন, একটা সময় ছিল যখন আমি ভেবেছিলাম 2 রাষ্ট্র কাজ করতে পারে, এখন আমি মনে করি দ্বিরাষ্ট্র খুব কঠিন হতে চলেছে বলেন তিনি। ট্রাম্প 2020 সালের নভেম্বর থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ পুষে রেখেছেন, যখন তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছিলেন, যা ট্রাম্প জালিয়াতি বলে দাবি করেছিলেন। তার রাষ্ট্রপতিত্বের শেষের পর থেকে ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্ক বেশ কয়েকটি কঠোর বিবৃতি দিয়েছেন এবং এমনকি এক সাক্ষাৎকারে তাকে অভিশাপও দেন। রাফায় যে কারণে হেরে যাবেন নেতানিয়াহু। ইসরায়েলি সেনারা বরাবরই বলছে তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল অভিযানের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে। এই খবর ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইসরায়েলের হোয়ম পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনী অভিযানের জন্য এখন কেবল রাজনৈতিক নেতাদের নির্দেশের অপেক্ষায় আছে। আমেরিকাও রাফায় অভিযানের ব্যাপারে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছে। গাজার অন্য শহরগুলোর মতো রাফাও ঘনবসতিপূর্ণ। ছোট্ট শহরটিতে প্রায় 3 লাখ মানুষ বসবাস করলেও বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত আরও প্রায় 14 লাখ মানুষ উপকূলীয় এলাকাটিতে আশ্রয় নিয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান পরিচালনা নিয়ে বিশ্ব নেতারা উদ্বেগ জানাচ্ছেন। এর ফলে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের হতাহতের শঙ্কা তাদের উদ্বেগের মূলে রয়েছে গত 200 দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার অন্য শহরগুলোতে আইডিএফ সেনাদের হত্যাযজ্ঞ, বেসামরিক মানুষকে তোয়াক্কা না করা এবং তাদের বাড়িঘর ধ্বংস করা। আর এ কারণেই বিশ্ব নেতারা এমনকি ইসরায়েলের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ও নেতানিয়াহুর কাছে রাফা অভিযানে বেসামরিক লোকজনের সুরক্ষা এবং মানবিক সহায়তার ব্যাপারে নিশ্চয়তা চাইছেন। ওই অভিযানের পরিকল্পনা তাদের সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। হিব্রু ভাষার অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম মারিভের রাফায় হামলার মধ্য দিয়ে ফিলিস্তিন
ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামকে শেষ করে দেওয়া এবং বিনা চ্যালেঞ্জে ইসরায়েলি বন্দীদের মুক্ত করা নিয়ে সংশয় জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটিতে বলা হয়, যারা ভাবছেন রাফাই হবে এই যুদ্ধের শেষ অধ্যায় এবং এর মাধ্যমে হামাসকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব হবে, তারা হয়তো অনুধাবন করতে পারছেন না নেতানিয়াহুর বিজয়ের দাবি তামাশা এবং বিভ্রম ছাড়া আর কিছুই নয়। মারিব আরও বলছেন, নেতানিয়াহুর সেনারা পুরো গাজাকে দখল করলেও তার বাহিনীকে সেখান থেকে প্রত্যাহারের পরই হামাস পুনরায় সংগঠিত হয়ে প্রতিরোধ যুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। অনেক ইসরায়েলি লেখক সামরিক বিশেষজ্ঞ নেতানিয়াহুকে চড়া মূল্য দিয়ে হলেও ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন, কারণ লক্ষ্য অর্জনের এটি একমাত্র উপায়। ইসরায়েলের অভ্যন্তরীণ নানা জটিলতার জন্য শেষ পর্যন্ত নেতানিয়াহুকে কারাগারেও যেতে হতে পারে। ইসরায়েলি নেতা হিসেবে তিনি তার দুর্বৃত্ত রাষ্ট্রের বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি এখনো জানেন না সেটি কিভাবে সম্ভবপর হবে। তার এই একঘেয়েমি স্বভাবের জন্য তিনি অভ্যন্তরীণ এবং বাইরের মিত্রদের কথাতেও কর্ণপাত করছেন না। খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার শীর্ষ কর্মকর্তা ও কংগ্রেসম্যানদের কর্ণপাত করছেন না। খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার শীর্ষ কর্মকর্তা ও কংগ্রেসম্যানদের কথাও শুনছেন না নেতানিয়াহু। এমনকি সাবাক ইসরায়েলি নিরাপত্তা সংস্থা এবং হামাসের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দানকারী গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান সহ তার সামরিক উপদেষ্টাদের কারো কথাতেই সায় দিচ্ছেন না। অন্যদিকে নেতানিয়াহু রাফায় হামলা করবেন কি করবেন না, ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তারা স্পষ্টতই বলছে, ইসরায়েলি বন্দী মুক্তির শর্তে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না। হামাস সহ অন্য প্রতিরোধ সংগঠনগুলো প্রাণহানি কমানো, বিশেষ করে বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি হামলা প্রতিরোধের বিষয়টাতে প্রাধান্য দিচ্ছে। একই সঙ্গে তারা বলছে, ইসরায়েলি কারাগারে বন্দী 8,500-এর বেশি ফিলিস্তিনের মুক্তি এবং দীর্ঘ প্রায় 18 বছর ধরে উন্মুক্ত কারাগারে বসবাসরত 24 লাখ গাজাবাসীর স্বাধীনতা পাওয়া তাদের অধিকার। অতএব এমন অনড় অবস্থান এবং ফিলিস্তিনিদের বৈধ প্রতিরোধ সংগ্রামের মুখে নেতানিয়াহু রাফায় হামলা করুক বা নাই করুক, তার স্বপ্নের বিজয় অর্জিত হবে না। অন্যদিকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের পক্ষে বিশ্বজুড়ে স্পষ্টভাবেই সমর্থন বাড়ছে। একই সঙ্গে নেতানিয়াহু এবং তার অব্যাহত অপরাধের প্রতিও ক্ষোভ বেড়েই চলেছে, কিন্তু নেতানিয়াহু তাদেরকে তোয়াক্কা করছেন না। তিনি বেশ কয়েকবার দাবি করেছেন যে রাফা অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন তিনি, কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই তার ওই দাবিকে অস্বীকার করেছে। গত 200 দিন ধরে নেতানিয়াহু যুদ্ধের নামে গণহত্যা, যুদ্ধ অপরাধ, হাজার হাজার শিশু হত্যা এবং ঘরবাড়ি, স্কুল, কলেজ ও মসজিদ সহ সব ধরনের স্থাপনা ধ্বংস করেছেন, কিন্তু তিনি আজও তার বন্দীদের মুক্ত করতে পারেননি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কেবলমাত্র চুক্তির মধ্য দিয়েই তাকে ইসরায়েলিদের মুক্ত করতে হবে। ফিলিস্তিন যোদ্ধারাও এ ব্যাপারে সম্মত। তারা গোটা দেশকে ইসরায়েলিকে মুক্তি দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতি এবং নারী ও শিশু সহ ফিলিস্তিনি বন্দীদের ইসরায়েলি জেল থেকে মুক্ত করতে চায়। রাফায় অব্যাহত হুমকি ধামকি এবং ভেতর ও বাইরে থেকে ইসরায়েলি কর্মকর্তা ও মিত্রদের বক্তব্যই প্রমাণ করে নেতানিয়াহু কতটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আরব মুসলিমদেরকে হুঁশিয়ারি, সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে সমস্যার সমাধান হবে না, ফিলিস্তিনকে তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে বলেছে ইরানের সর্বোচ্চ নেতা। ইহুদিবাদী উন্মত্ত কুকুরগুলোর নৃশংস ও নিষ্ঠুর আচরণ ইসলামী প্রজাতন্ত্র ও ইরানি জাতির অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে। 30,000 মানুষকে হত্যা করেছে তারা, যাদের অর্ধেকই নারী ও শিশু। এই নৃশংসতা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ঘৃণা প্রকৃতির চেহারায় ফুটিয়ে তুলেছে এবং সমগ্র বিশ্বের কাছে ইরানের স্থায়ী অবস্থানের যথাযথ প্রমাণ করেছে। ইমাম খামেনির ইসরায়েলি অপরাধের প্রতিবাদকারী ছাত্রদের অহিংস ও ধ্বংসবিহীন বিক্ষোভের ঘটনায় আমেরিকা এবং তাদের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আচরণকে মার্কিন সরকারের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থানের আরেকটি প্রমাণ বলে উল্লেখ করেন। এ বিষয়টি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গাজায় জনগণকে হত্যা করার মতো ক্ষমার অযোগ্য অপরাধের সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের সহযোগী। তাদের আপাত দৃষ্টিতে সহানুভূতিশীল কিছু কথাও পুরোপুরি মিথ্যা। তাই ইসলামী প্রজাতন্ত্রের মার্কিন বিরোধী অবস্থান এবং আমেরিকা সরকারের প্রতি ইরানের আস্থা রাখতে না পারার কারণ প্রমাণিত হয়েছে। ইসলামী বিপ্লবের নেতা ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান হিসেবে একটি প্রস্তাব দিয়েছেন, সেটা হলো মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সহ ফিলিস্তিনের আসল মালিকদের কাছে তাদের দেশকে ফিরিয়ে দেওয়া।
তিনি বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনিকে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে না, ততদিন পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান হবে না। ইসরায়েলের অস্তিত্বকে আরও ২০-৩০ বছরও যদি এভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়, যদিও সেটা সম্ভব হবে না ইনশাল্লাহ, তারপরেও এই সমস্যার সমাধান সম্ভব নয়। ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এবং ফিলিস্তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইহুদিবাদীদের সাথে তাদের করণীয় কি। এই অঞ্চলে কোনো কোনো দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিচ্ছে সে কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটা ইসরায়েলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা সরকারগুলোর দিকেই পরিচালিত হবে। গাজায় যুদ্ধ বন্ধে রাজি হব না, ব্লিংকেনকে বলেছেন কসাই হিসেবে খ্যাত নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজনমা নেতানিয়াহু বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেছেন সম্ভাব্য পণবন্দি চুক্তির অংশ হিসেবে তিনি গাজা যুদ্ধ বন্ধ করতে রাজি হবেন না। এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন, তিনি ব্লিংকেনকে বলেন যে আমরা একটি চুক্তির ব্যাপারে আগ্রহী এবং আমরা হামাসকে উৎখাতে দৃঢ় প্রতিজ্ঞ। অন্য এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন, মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল তার সর্বশেষ প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছে। তারা বুধবার রাতের মধ্যে হামাসের কাছ থেকে জবাব প্রত্যাশা করছে। নেতানিয়াহু জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আরো বলেন যে হামাসের সাথে পণবন্দি বিনিময় চুক্তি হওয়া মানে এই নয় যে রাফায় হামলা এড়ানো যাবে। তিনি বলেন, রাফায় অভিযান কোনো কিছুর ওপর নির্ভর করে না। নেতানিয়াহু বিষয়টি পরিষ্কারভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, রাফার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন ব্লিংকেন। তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানটি জানাননি, তবে বাইডেন প্রশাসন বলছে বিশ্বাসযোগ্যভাবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্র রাফার অভিযানকে সমর্থন করবে না। ইসরায়েলের রাফাতে স্থল অভিযান হবে নজিরবিহীন মানবিক বিপর্যয় বলে সতর্ক করেছে জাতিসংঘ। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ভারতের রাজধানী দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বুধবার সকালে এই মেইলে এই হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর স্কুলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পরে কয়েকটি স্কুল চত্বর খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াড এবং দমকল বাহিনী। পুরো ঘটনার তদন্ত করেছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সকালের দিকে দ্বারকার স্কুল, চাণক্যপুরী সংস্কৃতি স্কুল, নয়ডা দিল্লি পাবলিক স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, পুষ্পবিহারের আমিটি স্কুল, ডিএমভি স্কুলে মেইল আসে। এরপর থেকে প্রায় ১০০টি স্কুলেই একই উড়ো ইমেইল আসে। স্কুলগুলোতে তল্লাশি চালাতে পৌঁছায় বোম স্কোয়াড, পরে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি। দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালোয়ার এনডিটিভিকে বলেন, যেসব স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পুলিশের মতে হুমকিমূলক ইমেইলের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কে এবং কোথা থেকে এই মেইলটি পাঠানো হয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি।